রেকর্ডিং হচ্ছে? জি স্যার, হচ্ছে স্যার। ওকে ওকে, তাহলে আবার একটু রিপিট করে আসি, তাহলে ভালো হবে। রেকর্ডিং যেহেতু হচ্ছে, বাক্য বাক্য প্রকারভেদ, এটা নিয়ে আমরা প্রথমেই কথা বলছিলাম। বাক্যের সংজ্ঞাটা আমরা বলে দিয়েছি আগেই। অর্থবোধক শব্দ সুশৃঙ্খল পদবিন্যাসে পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তার নাম বাক্য হবে। আমরা উদাহরণ বলেছি, আমি ভাত খেয়েছি। এই বাক্যের মধ্যে যে তিনটি শব্দ রয়েছে প্রত্যেকটির অর্থ আছে এবং সুবিন্যস্ত হয়েছে, সুতরাং এটাকে আমরা বাক্য বলতে পারি। একটা বাক্যের সার্থক গুণ থাকতে হবে তিনটি, সেই গুণ সম্পর্কে আমরা কথা বলছিলাম। প্রথম নম্বর হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কাকে বলে সে ব্যাপারে আমরা বলেছি যে অর্থবোধক শব্দ সমষ্টি দিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করার আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থাৎ বক্তার পক্ষ থেকে বলার আকাঙ্ক্ষা থাকতে হবে এবং শ্রোতার পক্ষ থেকে শোনার আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি এই দুই পক্ষেরই আকাঙ্ক্ষা পূরণ হয় তাহলে সেই বাক্যটাকে আমরা সার্থক বাক্য বলতে পারবো। প্রসঙ্গে আমরা আরেকটা কথা তোমাদেরকে বুঝিয়েছিলাম, যেমন আমি ভাত খেয়েছি, এই বাক্যে বক্তার পক্ষ থেকে ভাত খেয়ে ফেলেছে সেটা বোঝানো হচ্ছে। কিন্তু কোন পাগল বা পাগলি যখন কথা বলে ঠোঁট নেড়ে, তখন তার কথা আমরা শুনি না বা বুঝিও না। কারণটা হলো সে আমাদেরকে শোনাতেও চায় না, আমরা তার কথা শুনতেও চাই না, সুতরাং এটাকে আমরা সার্থক বাক্য বলবো না। কেন? এই বাক্যের মধ্যে বক্তার পক্ষ থেকে বলার আকাঙ্ক্ষা নেই বা শ্রোতার পক্ষ থেকে শোনার আকাঙ্ক্ষা নেই। এখন আমরা দ্বিতীয় যে গুণটা, সেই গুণটা সম্পর্কে আলোচনা করছি। একটা হলো সেই গুণটা হচ্ছে আসক্তি। আসক্তি বানানটা একটু দেখে নাও। আসক্তি বানানটা তয় ত দিয়ে লেখা, কিন্তু আমরা ভুলবশত অনেকেই কয় ত দিয়ে লিখে থাকি। আসক্তি না, শব্দটা আসক্তি। এই আসক্তি কাকে বলে এ ব্যাপারে আমরা এখন কথা বলছি। আসক্তিটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ একটি বাক্যে যে অর্থবোধক শব্দগুলো তুমি ব্যবহার করছো, এই অর্থবোধক শব্দগুলো যে ক্রমে সাজানোর কথা সেই ক্রমেই সাজাতে হবে। যে শব্দটি থাকার কথা প্রথমে, তাকে দিয়েছো তুমি শেষে, যেটা থাকার কথা শেষে তাকে দিয়েছো মাঝে। এরকম করে উল্টাপাল্টা জায়গায় যদি আমরা শব্দকে সাজিয়ে বলি, তাহলে বাক্যটাতে যে কয়টা শব্দ ছিল সবগুলোই তুমি বলেছো, কিন্তু যে ক্রমে সাজানোর কথা ছিল সে ক্রমে সাজাওনি বলে এই বাক্যটাকে সার্থক বাক্য বলা যাবে না। তাহলে আসক্তি গুণটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ যে শব্দের পরে যে শব্দ থাকার কথা ক্রমান্বয়ে যেভাবে সাজানোর কথা সেভাবেই সাজাতে হবে, তাহলেই বাক্যটাকে সার্থক বাক্য বলা যাবে। যেমন গরু ঘাস খায়, এই যে বাক্যটি আমরা বলেছি, বাক্যের শুরুতে রয়েছে গরু। এই গরু হচ্ছে এক প্রকার প্রাণী, সে ঘাস খেয়ে জীবিকা ধারণ করে, সুতরাং এই গরুকে আমরা যদি বাক্যের শুরুতে বসাই তাহলে সে খাচ্ছে, কর্তা হিসেবে বসবে, আর ঘাস কর্ম হিসেবে বসবে, সে ঘাস নামক বস্তুকে খাচ্ছে এবং ক্রিয়া হচ্ছে খায়, সেটা শেষে বসেছে। তাহলে এই তিনটি শব্দের প্রথমটি কর্তা, পরেরটি কর্ম, শেষেরটা ক্রিয়া, এই সিরিয়ালে যদি সাজানো হয় তাহলে বাক্যটির অর্থ যথার্থ হবে। কিন্তু কেউ যদি এই বাক্যটার তিনটি শব্দকেই রেখে ও স্থান পরিবর্তন করে বলে, যেমন ঘাস গরুকে খায়, ঘাস গরুকে খায় যদি বলা হয়, তাহলে ঘাস নামক বস্তু গরু নামক প্রাণীকে খেতে পারে না, এটি অসম্ভব কথা। তাহলে এই এই বাক্যটাতেও আগে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু শব্দগুলো সিরিয়াল পাল্টে যাওয়ার কারণে এই বাক্যটি সার্থক বাক্য হলো না। তাহলে আসক্তি গুণ হারানোর কারণে এই ঘাস গরুকে খায় এই বাক্যটিকে আমরা সার্থক বাক্য বলছি। কি আমরা বোঝাতে পেরেছি কথাগুলো? কথা উত্তর দাও। জি স্যার। আকাঙ্ক্ষা গুণ এবং আসক্তি গুণ, এই দুটো গুণ বুঝতে পেরেছি কিনা? 10 মিনিট পরে আমাদের টাইম সেশন শেষ হলে তোমরা আবার জয়েন করবে। জি
জি, স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। এবার হলো যোগ্যতা। যোগ্যতা জিনিসটা কি? যোগ্যতা হচ্ছে অর্থবোধক শব্দগুলো সংশ্লিষ্ট বাক্যে যথার্থ অর্থ প্রকাশের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ যে প্রাণীটির নাম তুমি বাক্যে ব্যবহার করেছো সেই প্রাণী ওই কাজটি করার যোগ্যতা থাকতে হবে। তাহলে প্রত্যেকটি শব্দই কিন্তু এক একটা অর্থ প্রকাশের যোগ্যতা রাখে, এক এক ধরনের কাজ করার যোগ্যতা সে রাখে। সেই কাজ করার যোগ্যতা সম্পন্ন একটা নাম যদি তুমি সেখানে বসাও তাহলে সেই বাক্যের ক্রিয়াটি কাজটি সে করার যোগ্যতা রাখে, সুতরাং বাক্যটাকে সার্থক বাক্য বলা হবে। কিন্তু ওই নামের পরিবর্তে যদি অন্য কোনো একটা নাম বসিয়ে দাও তাহলে দেখা যাবে বাক্যটি কি অর্থ প্রকাশের যোগ্যতা নেই, সুতরাং এই বাক্যটাকে আমরা সার্থক বাক্য বলবো না। যেমন পাখি আকাশে ওড়ে, এই বাক্যে পাখি প্রথমে বসানো হয়েছে, এটি একটি প্রাণীর নাম। এই প্রাণী পাখা বিশিষ্ট, সুতরাং শূন্য আকাশে সে উঠতে পারে। কিন্তু পাখির জায়গায় তুমি যদি গরু ব্যবহার করো, গরু আকাশে ওড়ে, তাহলে গরু আর পাখি দুটোই প্রাণী, কিন্তু একটি প্রাণী শূন্য আকাশে উঠতে পারে কিন্তু অন্য প্রাণীটি অর্থাৎ গরুটি আকাশে উঠতে পারে না, সুতরাং এই বাক্যটাকে সার্থক বাক্য বলা হবে না। তাহলে আমরা একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হয়, সেই গুণ তিনটি ব্যাখ্যা করে উদাহরণ সহ আমরা বুঝিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। কথা বলো, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। যদি বুঝতে পেরে থাকো, এবার আমরা যাচ্ছি বাক্যের প্রকারভেদ। আমাদের শিরোনামে ছিল বাক্য ও বাক্যের প্রকারভেদ। তাহলে বাক্যের প্রকারভেদ নিয়ে আমরা এখন কথা বলবো। তোমাকে প্রথমেই জেনে নিতে হবে সেটা হলো বাক্যের প্রকারভেদ দুটো দৃষ্টিভঙ্গিতে বাক্যের প্রকারভেদ করা যায়। দৃষ্টিভঙ্গি দুটো কি কি? এক নম্বর হলো গঠন অনুযায়ী, দুই নম্বর হলো অর্থ অনুযায়ী। তাহলে গঠন অনুযায়ী বাক্যের প্রকার এবং অর্থ অনুযায়ী বাক্যের প্রকার, এই দুটোকে আমরা কি করতে পারি। তাহলে গঠন অনুযায়ী বাক্যের প্রকার হলো তিন প্রকার, আর অর্থ অনুযায়ী বাক্যের প্রকার বেশ কয়েকটা প্রকার আছে, কিন্তু এখানে মতবিরোধ আছে। তারপর আমরা সবগুলোই আমরা তোমাদেরকে আলোচনা করে দেব। অর্থ বিচারে বাক্যের প্রকার মোট 7 প্রকার ধরা হয়, তাহলে 5 প্রকারও বলে এবং 7 প্রকারও বলে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তাহলে আমরা কয়টা দৃষ্টিভঙ্গিতে বাক্যের প্রকার ভেদ করতে পারি? কথা বলো, কথা বলো। কয়টা দৃষ্টিভঙ্গিতে? দুটো দৃষ্টিভঙ্গিতে আমরা এই বাক্যের প্রকার ভেদ করতে পারি। প্রথম দৃষ্টিভঙ্গিটা কি? গঠন অনুযায়ী, আর দ্বিতীয়টা হলো অর্থ অনুযায়ী। গঠন অনুযায়ী বাক্যের প্রকার হলো 3 প্রকার। তুমি একটু দেখে নাও, গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার? 3 প্রকার। এই নামগুলো তোমাদের সবারই জানা আছে, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা আমরা পরে বলে দিচ্ছি। তুমি আগে বাক্যের 3টার নাম দেখে নাও। সরল বাক্য, 2 নম্বর হলো জটিল বা মিশ্র বাক্য, 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য। তাহলে 3 প্রকারের বাক্য রয়ে গেছে আমাদের কি গঠন বিচারে। তিন প্রকারের বাক্য রয়েছে। তাহলে আমরা প্রথম প্রকারে যে নামটা দেখেছি সেই নামটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সরল বাক্য কোনটাকে বলা হয়? যে বাক্যে একটি মাত্র কর্তা থাকে ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, সেই বাক্যটাকে বলা হবে সরল বাক্য। তো বলো তো সরল বাক্যে কি কি জিনিস থাকে? কথা বলো। সরল বাক্যে কয়টা জিনিস থাকে? কয়টা জিনিস? দুটো জিনিস অবশ্যই থাকে, একটা হলো কর্তা আর একটা হলো সমাপিকা ক্রিয়া। কর্তা একটি মাত্র থাকবে, মানে একের বেশি না, কর্তা একের বেশি থাকে না সরল বাক্যে। আর সমাপিকা ক্রিয়াটা
কটা থাকবে? একটি। কিন্তু অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, সে ব্যাপারে কোনো আমাদের বাধ্যবাধকতা নেই। এখন প্রশ্ন হলো সমাপিকা ক্রিয়া জিনিস কোনটা? সমাপিকা ক্রিয়া কি সেটা যদি কেউ না জানে তাহলে বাক্যটাতে সমাপিকা ক্রিয়া আছে কি নেই সে বুঝতে পারবে না। সুতরাং সমাপিকা ক্রিয়া সম্পর্কে আমি ধারণা দিচ্ছি, ছোট করে ধারণাটা দিয়ে দিচ্ছি। যে ক্রিয়াটা দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ বোঝা যায় আর কোনো প্রশ্ন করে জানার প্রয়োজন হয় না, সেই ক্রিয়াকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, অসমাপ্ত থেকে যায়, আরো কিছু প্রশ্ন করে জানার প্রয়োজন পড়ে, সেটা হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে যখন একটি বাক্যে ক্রিয়া দেখব সেটি বাক্যের অর্থ সম্পূর্ণ বোঝায় কিনা, যদি বোঝায় তাহলে সেটা সমাপিকা ক্রিয়া, আর যদি অসমাপ্ত থাকে সেই ক্রিয়াকে বলবো আমরা অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা যে দুটো উদাহরণ দিয়েছি, দুটো বাক্যেই আমাদের দুটো ক্রিয়াপদ আছে, দুটো ক্রিয়াপদের নামই সমাপিকা ক্রিয়া। তুমি পড়ে দেখো, বুঝতে পারবা। ওই ক্রিয়াপদটা বলার পর আর তোমার কোনো প্রশ্ন করার দরকার হয় না, অর্থটা, বাক্যের অর্থটা বুঝে ফেলো। যেমন খেলে, এটি বলার পর তুমি অনেকগুলো অনিবার্য প্রশ্ন, বাইরে কিছু প্রশ্ন করতে পারো, কিন্তু যেটুকু বলা হয়েছে সেটা দিয়ে তুমি বাক্যের অর্থ বুঝে ফেলেছো। তাহলে যে ক্রিয়া দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ বোঝা যায় সেটা হলো সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়ার সংখ্যা সরল বাক্যে মাত্র একটা থাকবে, মাত্র একটা, আর একটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। যেমন ইংরেজিতে আমরা দুটো ওয়ার্ড বলি, একটা হচ্ছে অন, ও এন ই, অন, আর একটা হচ্ছে অনলি। দেখো, অন শব্দের অর্থ এক, টু শব্দের অর্থ দুই, কিন্তু অনলি যখন বলা হবে একের বেশি নয়, কি লিমিটটা একই থেকে যায়। তাহলে আমরা কিন্তু সরল বাক্যের সংজ্ঞায় একটি মাত্র শব্দ ব্যবহার করেছি, খেয়াল করে দেখো, একটি মাত্র শব্দ দিয়ে বোঝাতে চেয়েছি একের বেশি নয়, কি স্রেফ একটা থাকবে। কি থাকবে? কর্তা একটা থাকবে, সমাপিকা ক্রিয়াও একটা থাকবে, তখন এই বাক্যটির নাম হয়ে যাবে সরল বাক্য। যেমন কর্তা একটা আছে, তার প্রমাণ দেখো, ছাত্ররা, এটা হলো কর্তা, আবার পাখি, এটা কর্তা। খেয়াল করে দেখো, একটা করে কি কর্তা আছে, আবার একটা করে সমাপিকা ক্রিয়া আছে। কিন্তু এই বাক্যটাকে আমরা যদি আরো কোনো শব্দ দিয়ে ব্যবহার করতাম, তাহলে দেখো এখানে আমরা অসমাপিকা ক্রিয়া এখানে জোড়া লাগিয়ে বাক্য দুটোকে তৈরি করতে পারতাম, কিন্তু দেখবা সমাপিকা ক্রিয়া একের বেশি তুমি এখানে ব্যবহার করতে পারবে না। যেমন প্রথমবার আমরা যদি এরকম করে লিখতাম যে, আমি ওই বাক্যটাকে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাহলে তুমি বুঝতে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, এবার দেখো যে বাক্যটা লেখা হয়েছে, ছেলেরা মাঠে বল খেলে বাসায় ফিরলো। এই ফিরলোটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। খেয়াল করে দেখো, এই ক্রিয়াটা আমরা এখন সমাপিকায় রূপান্তর করেছি। সুতরাং এখানে দেখো আরেকটা ক্রিয়া খেলে, এই খেলেটা অসমাপিক ক্রিয়া হয়ে গেছে। আমার মনে হয় বোঝানো গেছে যে একটি বাক্যে সমাপিকা ক্রিয়ায় একটি